জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার নেই সরকারের। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলে নেয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ঐকমত্য হওয়া কয়েকটি দফা অগোচরে পরিবর্তন এনেছে কমিশন। কমিশনের সুপারিশ জবরদস্তিভাবে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। পরে মির্জা ফখরুল বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে। এ সময় গণভোট প্রসঙ্গে বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করতে হবে। পরে ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতিকে বিভক্ত করা ঐকমত্য কমিশনের কাজ নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। জুলাই সনদ বাস্তবায়ন, বিএনপির অভিযোগ সহ সার্বিক বিষয় আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন। জনাব মুজাহিদুল ইসলাম শাহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আমরা খবরে শোনাচ্ছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই, কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারও আমলে নেয়নি। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে বর্তমান সরকারের আইনি ভিত্তি কি যদি এই প্রশ্ন করা হয়, তাহলে সংবিধান অনুসারে এই সরকারের আইনি কোনো ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি মানে এখানে কিভাবে আসলো? এখানে দেখেন আপনি 2024 সালের 5 আগস্ট একটি জনরায়, গণবিপ্লবের মাধ্যমে একটি জনরায় এসেছে। এই জনরায়ের প্রেক্ষিতে কিন্তু এই সরকারের আইনি ভিত্তি তৈরি হয়ে গেছে এবং হলো ডক্ট্রিন অফ নেসেসিটির যে ডক্ট্রিনটা আছে সেটা অনুযায়ী বর্তমান সরকার কিন্তু একটা বৈধ সরকার। এই বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিবে সেগুলো বৈধ হিসেবে বিবেচিত হবে। আপনি দেখেন, বর্তমান সরকার যদি নির্বাচনের সিদ্ধান্ত নেয়, তাহলে সেই নির্বাচনের সিদ্ধান্ত কি হিসাবে নিবে? সংবিধানে কিন্তু বর্তমান সরকারের সেই সিস্টেমের কোনো ব্যাখ্যা নাই। সুতরাং এই বর্তমান সরকার যে কাজ করছে প্রত্যেকটাই এর আইনি ভিত্তি আছে। আপনি যদি একটা আইনি ভিত্তি ধরেন এবং আরেকটাকে যদি বলেন আইনি ভিত্তি নাই, তাহলে তো এটা সাংঘর্ষিক হয়ে যাবে, ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। সুতরাং এই সরকারের যত কাজ তার আইনি ভিত্তি আপনি যদি নির্ধারণ করতে চান, তাহলে এই সরকার যদি এই গণভোটের আয়োজন করে, যদি সংস্কারের কথা বলে সংস্কার করে থাকে, সবগুলো আইনি ভিত্তির উপরে বিদ্যমান থাকবে। আমরা মনে করি যে এই সরকার গণবিপ্লবের সরকার, বিপ্লবী হলো তার ম্যান্ডেট এবং সেই ম্যান্ডেটের মাধ্যমে তিনি কিন্তু সবগুলো সিদ্ধান্ত নিচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন। এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন জনগণ তা মেনে নেবে, জনগণের উপকারের জন্যই হবে বলে আমরা বিশ্বাস করি। বিশেষ করে এই যে গণভোটের সিদ্ধান্ত এবং সংস্কারের সিদ্ধান্ত এবং ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত আছে এটা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের এবং সেই জনরায়ের ম্যান্ডেট নিয়েই কিন্তু সরকার সেটা করতে পারে। জি, কিন্তু এক্ষেত্রে তো এই যে দীর্ঘ 9 মাস ধরে ঐকমত্য কমিশনের আলোচনা চললো সমস্ত রাজনৈতিক দলের সাথে, এরকম যখন সনদ স্বাক্ষরিত হবে বা ঘোষণা করা হবে সেই সময় এসে এত বিভক্তি কেন? ঐক্যমত্য কমিশনে কিন্তু বিএনপি সহ অন্যান্য দলগুলো তাদের মতামত দিয়েছেন এবং সেখানে কিন্তু অনেকেরই বক্তব্য ছিল যে এইগুলো মৌলিক সংস্কার, এগুলো করতে হবে। এই সংস্কার যদি না হয় তাহলে এই বিপ্লবের কোনো মানেই আসে না। সুতরাং বর্তমান সময় এসে যদি ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্ত দেয় সবার সাথে আলোচনা করে, তাহলে আমার মনে হয় যে ঐক্যমত্য কমিশন সমস্ত রাজনৈতিক দলের পালস বুঝতে পেরে এবং জনগণের উপকার কোনটা হবে সেইটা মেনে নিয়ে তারা কিন্তু সিদ্ধান্ত দিচ্ছেন। একটা রাজনৈতিক দল কি বললো তার চেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের জনগণের জন্য কোনটা মানে ভালো হবে, কোনটা উপকৃত হবে জনগণ। এটাই হলো ঐক্যমত্য কমিশনের মূল বিষয়বস্তু হওয়া উচিত। এবং আমি মনে করি ঐক্যমত্য কমিশন এই জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়ার কথা বলেছে এটা যথার্থই বলেছে এবং বাংলাদেশের জনগণই এইটা সিদ্ধান্ত নিয়েছে ঐক্যমত্য কমিশনের উপর আস্থা রেখে, এবং সেই আস্থা আশা করি ঐক্যমত্য কমিশন বজায় রেখে সরকার সেই আস্থা বাস্তবায়ন করবে।
জি, জনাব এটা মুজাহিদুল আমরা ইসলাম বিশ্বাস শাহীন, করি আপনার এনসিপির পক্ষ বক্তব্য এই থেকে। প্রশ্নে স্পষ্ট। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বিএনপি তো অনেকদিন ধরেই বলছে জাতীয় নির্বাচনের দিনে গণভোট করা উচিত, আর এনসিপি চাই আগেই গণভোট। এই দাবি আসলে কিভাবে, কার দাবি পূরণ করা যাবে বলে আপনি মনে করেন? দেখেন, গণভোটে এক দুইটা প্রশ্ন হবে, এই এক দুইটা প্রশ্নের মধ্যে হ্যাঁ এবং না টিক দেওয়ার বিষয়। এখানে পোলিং এজেন্ট লাগে না, এখানে বিশাল গভর্নমেন্টের কোনো খরচেরও বিষয় না। সুতরাং সরকার যদি বিভিন্ন উপজেলায় বা বিভিন্ন এরিয়াতে কিছু বুথ করে মানুষজনকে ডেকে বলে যে এই সংস্কারে আপনি একমত কিনা, এই সংস্কারটা হতে পারে কিনা, তাহলে মানুষজন মতামত হ্যাঁ না ভোট দিতে পারবে। এবং এই হ্যাঁ না ভোটের কিন্তু বাংলাদেশের ইতিহাস আছে, এবং এ পর্যন্ত 3বার বাংলাদেশে হ্যাঁ না ভোট হয়েছে। সুতরাং আমি মনে করি এটা হানা ভোট নির্বাচন কমিশনের জন্য বাস্তবায়ন করা বা আয়োজন করা আহামরি বড় কোনো সমস্যার বিষয় না। এটা চাইলে আগামী নির্বাচনের আগেও এই হানা ভোট করা সম্ভব, এবং তাতে সুবিধা হবে যে মানুষজন কি চায় এই বর্তমান সরকার থেকেই সেটা কিন্তু তিনি বুঝতে পারবেন, এবং যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করেও তারা যেতে পারবেন। আমরা মনে করি দলীয়ভাবে এই ভোট আয়োজনের ক্ষেত্রে বড় কোনো বাধা না, এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশগ্রহণ করবে, যেভাবে 5 আগস্ট তারা বিপ্লবে অংশগ্রহণ করেছে। জনাব মুজাহিদুল ইসলাম শাহীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নির্বাচনে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৃথক স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। দুপুর 1টার দিকে জমা দেন তারা। পরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে। সংশোধিত আরপিও কাটছাঁট না করে হুবহু বহাল রেখে অনুমোদন করতে হবে। এছাড়াও সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার 8 দলের দাবি শুনেছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করবে বলেও জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। এর আগে বেলা 11টার দিকে রাজধানীর আগারগাঁ মোড়ে জড়ো হন তারা। সেখান থেকেই নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে যান প্রতিনিধিরা। জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র জনতার রক্তের যেই স্বীকৃতি আমাদের দিতে হবে, সেজন্যে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা কোনো দল প্রস্তাব করেছে। আমরা আজকে 8টি দল প্রস্তাব করেছি যে জুলাই জানিয়ে স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এই 8টি দল তো তাদের 5 দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি এরই মধ্যে জমা দিয়েছেন এবং তারা সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন। আপনি সেখানে ছিলেন পুরোটা সময়, সর্বশেষ কি জানতে পারলেন, তারা আর কি জানালেন? দেখুন, এই যে 8 দলের যে ব্রিফিং, সেটি দেখে আসলে যেটি আমাদের বোধগম্য হলো যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের যে বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে বিভিন্ন দলগুলো আসলে জোটবদ্ধ হয়ে তাদের সেই দাবি দেওয়াগুলো তুলছে। তার মধ্যে আজকের যে 8টি রাজনৈতিক দল একত্রিত হয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিল, যদি প্রত্যেকটি দল তাদের দলের পক্ষ থেকে আলাদা আলাদা করে তারা স্মারকলিপি জমা দিয়েছে, এবং দাবি কিন্তু একই, 5 দফা দাবি যেটি আপনারা জানেন। তার মধ্যে মূল দাবি হচ্ছে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি। তারা নভেম্বরের মধ্যে গণভোট চেয়েছে, এবং তারা বলেছে যদি গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত না হয় তাহলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে তারা মনে করছে। আমরা প্রশ্ন করেছিলাম গণভোট যদি নভেম্বরের মধ্যে না হয় তাহলে তাদের অবস্থান কি হবে। সেই বিষয়ে তারা যেটি বলছে যে আগামী 3রা নভেম্বর তাদের নেতৃবৃন্দ সহ এই 8 দলের নেতৃবৃন্দরা সকলেই একসাথে একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে একটি সমাবেশ হবে, সেখান থেকে তাদের আরো যুগপৎ কর্মসূচির বিষয়ে তারা একটি ঘোষণা দিবে। তবে তারা যেটি দাবি করছে যে নির্বাচন কমিশন বলেছে তারা তাদের দাবিগুলোর বিষয়ে নির্বাচন কমিশন বিবেচনার আশ্বাস দিয়েছে। আরেকটি বিষয় গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটিকে নির্বাচন অনুষ্ঠানের একেবারে মূল আইন বলা হয়, সেই আইনের কিছু সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। যদিও এখন সংসদ বহাল না থাকায় আইনটি চূড়ান্তভাবে পাশ করানো হয়নি।
বিধি মোতাবেক সেটি অধ্যাদেশ আকারেই আসলে জারি হবে। সেই বিষয়ে তারা বলেছে যে কয়েকটি দলের দাবির মুখে এই আরপিও যেন আর সংশোধন না হয়, অর্থাৎ উপদেষ্টা পরিষদের বৈঠকের যে অনুমোদন হয়েছে আরপিও সে অনুযায়ী যেন সেটি হুবহু বহাল থাকে এবং তার ভিত্তিতেই যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং এই 5টি দলই ঠিক একই দাবি তারা করেছে এবং তারা যেটি বলছে যে গণভোট এবং গণভোটের পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এবং সেই সাথে তারা আরও একটি কথা যেটি বলছে যে পিআর পদ্ধতি অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব হারের যে নির্বাচন পদ্ধতি, সে পদ্ধতির কথা তারা বলছে। জাতীয় সংসদের 2 কক্ষ চেয়েছে তারা এবং 2 কক্ষেই তারা এই পিআর পদ্ধতির নির্বাচন চেয়েছে এবং সবকিছু মিলিয়ে তারা তাদের এই আন্দোলন বহাল রাখবেন এবং আগামী 3 নভেম্বরের যে কর্মসূচি তারপর থেকে তাদের অবস্থান আসলে কতটা জোরালো হয় সেটা জানা যাবে। এবং গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনের যে অবস্থান সেটি নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। সরকার যে সিদ্ধান্ত দিবে তারা সেই অনুযায়ী কাজ করবে। যদিও একজন নির্বাচন কমিশনার তার ব্যক্তিগত মতে যেটি জানিয়েছিলেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি তারা গণভোট আয়োজন করতে আগ্রহী, এতে সময় এবং অর্থ দুইয়েরই সাশ্রয় হবে, সেই বিষয়ে তারা একটি মতামত দিয়েছিলেন। তবে সবটাই আসলে অপেক্ষার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়, গণভোট আগে হয় নাকি জাতীয় নির্বাচনের সাথে গণভোট হয়, সেই বিষয়টি জানতে বা বুঝতে আমাদের আসলে আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ। 12 নভেম্বরের মধ্যে যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আদেশ জারির দাবি জানিয়েছেন বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। তাদের অভিযোগ, অন্য ক্যাডারের কর্মকর্তারা নিয়মিত পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের 12 বছরের বেশি সময় ধরে বঞ্চিত করা হচ্ছে। রাজধানীর ওসমান গনি রোডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নেন বিভিন্ন জেলায় কর্মরত 32 থেকে 43তম ব্যাচের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। তাদের অভিযোগ, 37তম ব্যাচ পর্যন্ত কর্মকর্তারা পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি বা ডিপিসির সভা হচ্ছে না, ফলে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আমাদের 33 বেসে অন্যান্য ক্যাডারে যারা প্রশাসনে আছে তারা এডিসি হয়ে গেছে আরো 1-2 বছর আগে, অথচ 12 বছরে আমি আমার ন্যায্য পদোন্নতিটুকু পাইনি। তাদের 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা প্রভাষক পদেই আছেন। এই বঞ্চনা, এই বৈষম্য আসলে আমরা মানতে চাই না। এর জন্য আমরা আমাদের সহকর্মীর সাথে একত্রতা পোষণ করার জন্য এখানে এসেছি। পরে সংবাদ সম্মেলনে প্রভাষকরা দাবি জানান, রোববারের মধ্যে ডিপিসি সভা করতে হবে। এছাড়া 12 নভেম্বরের মধ্যে যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আদেশ জারি করতে হবে। 2 নভেম্বরের মধ্যে যদি ডিপিসির কোনো তারিখ না পাই এবং পদোন্নতির এই সমস্যাটি সমাধান না করা হয়, তাহলে আমরা আগামী 2 নভেম্বর বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ লাগাতার কর্মসূচির ঘোষণা করবে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ নিয়ে 18তম দিনের মতো চলছে এই কর্মসূচি। আগামী 2 নভেম্বরের মধ্যে জাতীয়করণের দাবি মেনে নেওয়া না হলে লং মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এর আগে বুধবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষকরা। দুপুরে সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এ সময় কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও জল কামান ব্যবহারে অনেক শিক্ষক আহত হন। এ বিষয়ে পুলিশ জানায়, সচিবালয় ঘেরাও করতে গেলে নিরাপত্তার জন্য তাদের ছত্রভঙ্গ করতে ব্যবস্থা নেয় তারা। এই অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে প্রেসক্লাবের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, কিছুক্ষণ আগেও আপনার মাধ্যমে অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। সেক্ষেত্রে এই মুহূর্তে তাদের বক্তব্য কি? 2 নভেম্বর পর্যন্ত যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে তো তারা আরো কঠোর কর্মসূচির আভাস দিচ্ছেন। 2 নভেম্বর পর্যন্ত যদি তাদের দাবি না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা লং মার্চ টু যমুনা যে পদযাত্রা, সেই পদযাত্রার কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তারা কিন্তু
প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা রয়েছে সেই যমুনা অভিমুখে তারা আসলে মিছিল নিয়ে যাবেন এবং আজ 18তম দিনের মতো কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এবং তাদের একটি দাবি, সেটি হচ্ছে জাতীয়করণ। এবং গত 28 জানুয়ারি কিন্তু একটি বিষয় তাদের আসলে জানানো হয় যে তাদের আসলে সরকারিভাবে যে জাতীয়করণ, সেই জাতীয়করণ তাদের বাস্তবায়ন করা হবে খুব দ্রুততার সঙ্গে। কিন্তু এই ঘটনার পরে প্রায় 10 মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের আসলে কি কারণে জাতীয়করণ করা হচ্ছে না, সেজন্যই তারা মূলত আজ তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আজ 18তম দিনের মতো এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ যে বিষয়টি আমি বলছিলাম যে লং মার্চ টু যমুনা, আজকে দুপুরে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচিতেই কিন্তু লং মার্চ টু যমুনার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এই শিক্ষকরা। এ সময় শিক্ষকরা আরো কিছু কথা বলেন। অবিলম্বে যারা হামলা করেছে সেই যে পুলিশরা, সেই পুলিশদের যারা জড়িত রয়েছেন তাদের বিচার এবং আহত শিক্ষকদের চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষকদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবি কিন্তু মেনে নেয়ার জন্য তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমি যদি বলি, গতকাল বুধবার 5 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে একটি মিছিল করে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা এবং মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করার পাশাপাশি লাঠিপেটা করেন পুলিশ এবং এতে কিন্তু প্রায় 53 জন শিক্ষক আহত হন বলে আমরা জানতে পারি। এবং এই যে শিক্ষকরা আহত হয়েছেন, এর আগে কিন্তু বারবার শিক্ষকরা পুলিশের হাতে আসলে নির্যাতিত হন, তারা যেমনটি অভিযোগ করেন। অর্থাৎ এর আগে এমপিওভুক্ত শিক্ষকরাও কিন্তু তাদের যে ন্যায্য দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা যখন আন্দোলন করেন তখন কিন্তু পুলিশের হাতে তাদের আসলে ধস্তাধস্তির শিকার হন, পাশাপাশি তারা কিন্তু হয়রানির শিকার হন। এবং আজকেও এবং গতকালও যেমনটি হয়েছিল যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা পাশাপাশি কিছু নারী শিক্ষকও কিন্তু পুলিশের হাতে আহত হয়েছেন এবং তারা বলছেন তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি যেন দ্রুততার সঙ্গে মেনে নেওয়া না হয়, তা না হলে 2 তারিখের পর থেকে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। প্রেস ক্লাবের সামনে থেকে ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান কর্মসূচির সব শেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা দেখবেন: সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ হিসাবে 3 বছরে 88 কোটি টাকা বিতরণ, যথাযথ প্রচার না থাকায় সুযোগ হারাচ্ছেন ভুক্তভোগীরা। ঢাকা সহ সারা দেশেই আজ বৃষ্টি হতে পারে। ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত। জুলাই আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 16তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে 21তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দেবেন 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে আহত মোহাম্মদ সানি মৃধা সোহান। মামলাটিতে মোট আসামি 16 জন। এদের মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 8 আসামি পলাতক রয়েছে। আসামিদের মধ্যে আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক ট্রাইব্যুনালে দোষ স্বীকার করেছেন। সকালে গ্রেপ্তার থাকা 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ জুলাই আন্দোলনে কয়েকটি হত্যার ঘটনায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজ তো 16তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণ কখন নাগাদ শেষ হতে পারে, কি ধরনের নতুন তথ্য আসলো সে বিষয়ে আপনারা কোনো তথ্য পাচ্ছেন কিনা?
লোপা, ঠিক আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলাম, আজকে কিন্তু 16তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজকে কিন্তু 21তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন আদালতে। এখন কিন্তু মধ্যাহ্নভোজ চলছে, যে কিছুটা বিরতির পর কিন্তু আবার যে সাক্ষী তাকে কিন্তু জেরা করা হবে। এই মুহূর্তে কিন্তু ট্রাইব্যুনালে মধ্যাহ্ন ভোজের বিরতি চলছে এবং আগামী দিনে যে শুনানি সেটিও কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। 5 তারিখ 5 নভেম্বর আগামী দিনের সাক্ষ্য গ্রহণ অথবা শুনানি যে বিষয়টি সেটি কিন্তু ইতিমধ্যেই ট্রাইব্যুনাল ঘোষণা করে দিয়েছে। এই যে মধ্যাহ্ন বিরতিতে কিন্তু যে আজকের যে সাক্ষী আছেন সানি মৃধা সোহান, তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, তিনি 5ই আগস্টে যখন তার সাক্ষ্যতে আজকে কিন্তু আদালতের ভিতরে এই জিনিসটি বলেছেন, যখন 2:30টার দিকে তিনি খবর পান যে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং ছাত্র জনতা একটি আনন্দ মিছিল নিয়ে যখন আশুলিয়া থানার সামনে উপস্থিত হয়, তখন কিন্তু পুলিশ তখনও কিন্তু ছাত্রদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল এবং তারা যখন জানায় যে এই মুহূর্তে তো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তো এখন আপনারা কার নির্দেশে গুলি চালাচ্ছেন, এই বিষয়টি যখন তিনি পুলিশদের উদ্দেশ্য করে আজকের যে সাক্ষী এবং তার যে সহযোদ্ধারা ছিলেন তারা যখন পুলিশকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেন, তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের পাল্টা গুলি করা হয় এবং তখনই কিন্তু একটি গুলি এসে আজকের যেই সাক্ষী সানি মৃধা সোহান তার দুই পা ভেদ করে কিন্তু বেরিয়ে যায় এবং তিনি কিন্তু দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি কিন্তু এটি বারবার আজকে আদালতের সামনে উপস্থাপন করেছেন। দীর্ঘ 9 মাস বিভিন্ন হাসপাতালে তিনি কিন্তু চিকিৎসাধীন ছিলেন। সাভারের এনাম মেডিকেল থেকে শুরু করে সিএমএইচ এবং আশেপাশের পিজি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছেন। তিনি কিন্তু এই যে পলাতক শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান সহ বেশ কয়েকজনের শাস্তি দাবি করেছেন। তিনি যে বিষয়টি বলেছেন, তিনি যে 5ই আগস্টের দুর্বিষহ চিত্রের কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন যে সজল যে তার সহযোদ্ধা ছিলেন, সজল কিন্তু একজন, যে 6 জনের মৃতদেহ পোড়ানো হয়েছিল এই 6 জনের মধ্যে একজন কিন্তু ছিল তার সহযোদ্ধা বন্ধু সজল, তাকেও কিন্তু পুলিশের গুলিতে নিহত হতে হয় এবং পরে কিন্তু পুড়িয়ে ফেলা হয় তার লাশ। এই বিষয়গুলো কিন্তু আজকে তিনি আদালতের সামনে তুলে ধরছেন এবং আদালত কিন্তু এই মামলার পরবর্তী শুনানি 5 নভেম্বর ঘোষণা করে। এই ছিল আমার কাছ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে 6 জন পুরানোর যে ঘটনা আসলে তার সর্বশেষ তথ্য। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে এক শ্রীলঙ্কার নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে নবীনগরের আবাসিক এলাকা থেকে সানাত সুজিবা নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় তিনি ডিইপিজেড এর একটি কারখানায় কর্মরত ছিলেন। বুধবার বিকালে বন্ধুরা তাকে ফোনে না পেয়ে খোঁজ নিতে ওই ভাড়া বাসায় গিয়ে ফ্ল্যাটে ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি ব্যক্তিগত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের ময়না তদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা দিতে 2022 সালে ট্রাস্ট গঠন করে সরকার। 3 বছরে 2000 চেকের মাধ্যমে 88 কোটি টাকার বেশি সহায়তাও দিয়েছে বিআরটিএ। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এমন সহায়তা দেওয়ার তথ্যই জানেন না অনেকে, অথচ এই তহবিলের বড় অঙ্কের টাকা পড়ে আছে বিআরটিএর কাছে। যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটিএ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার ও আহতদের এককালীন বড় অঙ্কের টাকা সহায়তা দেয় সরকার। দুর্ঘটনার 30 দিনের মধ্যে প্রমাণসহ বিআরটিএ অফিসে আবেদন করতে হয়। যাচাই বাছাই শেষে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন 5 লাখ টাকা দেয়া হয়। আর দুর্ঘটনায় গুরুতর অঙ্গহানি হলে দেয়া হয় 3 লাখ টাকা এবং যার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে তিনি পান 1 লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের অনেকেই টাকা পেলেও নিয়ম অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগও করছেন কেউ। তবে অনেকেই ক্ষতিপূরণের জন্য আবেদন করার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যোগাযোগ করতে হয় সে সম্পর্কে জানেন না। আমাদেরকে ফোন করে জানাইছে এবং আমরা এখানে আসছি, আমাদেরকে 5 লক্ষ টাকা সহায়তা করছে, ওনারা চেক প্রদান করছে। অঙ্গহানির জন্য লগা 3 লক্ষ টাকা আর একবারে যে নিহত তার জন্য 5 লক্ষ টাকা, কিন্তু আমাকে আজকে 1 লক্ষ টাকা দিছে আর 2 লক্ষ টাকা দেয় নাই। সরকারের থেকে কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যেত, আমার সন্তানদের মুখে একটু ডাল ভাত তুলে দিতে পারতাম। আমি খুব অভাবে আছি।
2023 সালের এপ্রিল থেকে 2025 সালের 20 অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 1925 পরিবারকে 88 কোটি 82 লাখ টাকা দিয়েছে বিআরটিএ। বোর্ডের তহবিলে এখনো পড়ে আছে 220 কোটি টাকা। রিসিভ করেছি 307 কোটি টাকা। এর মধ্যে আমরা ইনভেস্টমেন্টে গেছি, আর অ্যাপ্রক্সিমেটলি এখন 22 সাল থেকে এখন পর্যন্ত 88 কোটি টাকা বেশি আমরা ডিসবার্স করেছি। প্রায় 2000 চেক আমরা দিয়ে দিয়েছি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পাওয়ার জন্য দরকার গণমাধ্যমের খবরের কপি, মামলার নথি ও হাসপাতালের চিকিৎসার তথ্য বা মৃত্যুর সনদ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ব্রাকসু নির্বাচন। এরই মধ্যে অনুমোদন পেয়েছে নির্বাচনী বিধিমালা। এতে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার এ বিষয়ক বিধিমালায় অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। পরে তার আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। ফলে ব্রাকসু নির্বাচনে আর কোনো বাধা রইল না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী জানিয়েছেন, দ্রুত তফসিল সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। আমরা আশা করি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই 17 বছরের যে বঞ্চনা, বিশ্ববিদ্যালয়ের সাথে যে সকল বৈষম্য করা হয়েছে সেগুলো ঘুচবে। শিক্ষার্থীদের কথা বলার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ। শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীর কণ্ঠস্বর হবে ছাত্র সংসদ, যেখানে শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে কথা বলবে এবং গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার যে একটা দ্বার সেটা উন্মোচন হবে ছাত্র সংসদের মাধ্যমে। আশা করি শিক্ষার্থী বান্ধব পরিবেশে ছাত্র নেতৃত্ব তৈরি করার এবং জাতি গঠনে তাদের নেতৃত্ব যে শুধু চাকসুর মাধ্যমে হবে তা না, এখন ব্রাকসু একটা অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাজধানী ঢাকা সহ সারা দেশেই আজ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে ঢাকার আকাশ আজ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে পরিণত হবে লঘুচাপে। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ঢাকার আরিচায় 36 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতিতে 35.8 ডিগ্রি সেলসিয়াস। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ ও সুপেয় পানি নিশ্চিতে অর্থ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ইতিমধ্যে উপকূলীয় এলাকায় কাজ চলছে 2টি প্রকল্পের। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর বলছেন, বাংলাদেশে প্রায় 3.5 কোটি টাকা ঋণ দেবে এডিবি। প্রকল্প সফল হলে আগামীতে বাড়বে সহযোগিতার পরিমাণও। খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকা। উপকূলীয় অঞ্চলে পানির অভাব না থাকলেও সুপেয় খাবার পানির জন্য দুশ্চিন্তা করতে হয় এখানকার বাসিন্দাদের। রান্না কিংবা নিত্য ব্যবহারের পানির ক্ষেত্রেও একই সমস্যা থাকে সারা বছর। সমস্যা সমাধানে এ এলাকায় সরকার ও এডিবির সহায়তায় সংস্কার করা পুকুরগুলোতে বৃষ্টির পানি ধরে রাখা হচ্ছে। গোসল, রান্না ও অন্যান্য কাজে ব্যবহার করা হয় এ পানি। 9.5 বর্গ কিলোমিটারের চালনা পৌরসভার 31,000 বাসিন্দাদের জীবনযাত্রার পরিবর্তন এসেছে দ্বিতীয় নগর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে। এখানকার টিউবওয়েলের জল ব্যবহার করলে হাতে পায়ে ঘা হয়, তারপরে আপনার কাপড় চোপড়ও ভীষণভাবে নোংরা হয়ে যায়। এই জায়গায় টিউবওয়েলের পানি ভীষণ লালচে ধরনের। একইভাবে জলবদ্ধতা কমাতে 23 কোটি টাকা ব্যয়ে 4.5 কিলোমিটার খাল পুনর্খনন করা হয়েছে। সুইচ গেট দিয়ে নদীর নোনা জল আটকানো হয়েছে। এতে এখানকার কৃষি জমিতে ভালো ফসল হচ্ছে। নতুন রাস্তা ও সেতু নির্মাণে সহজ হয়েছে দৈনন্দিন জীবন। এই জায়গায় যে ব্রিজটা ছিল, চারটা ছিল, এই চারে অনেক ছেলেপেলেরা পড়ে যেত। তার জন্যই এই জায়গায় ব্রিজ হয়েছে। ব্রিজটি আমাদের এই দুই পারের লোক খুব যাতায়াতের খুব ভালো হচ্ছে। জলবায়ু অভিঘাতের ঝুঁকিতে থাকা পটুয়াখালী পৌরসভায় টেকসই সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে। এখানকার রাস্তা, ড্রেন সঠিকভাবে নির্মাণে বর্ষায় পানি জমে থাকে না। এখন সেই আমাদের এই সড়ক ড্রেন হওয়ার ফলে পানিটা আমাদের দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে এবং এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে।
উপকূলীয় 22টি শহরে বাস্তবায়ন হচ্ছে এডিবির কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প। জলবায়ু অভিঘাত থেকে রক্ষা করে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এ প্রকল্পের মূল উদ্দেশ্য। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তায় আগ্রহী এডিবি। প্রকল্পের আওতায় যেসব উন্নয়ন হয়েছে তা সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে। প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে এডিবি, বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। জলবায়ু ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। প্রতি বছর খুলনা, বরিশালের উপকূলীয় অঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাবের শিকার মানুষ ও প্রকৃতি। সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার আন্তরিকতা সবচেয়ে বেশি জরুরি, অভিমত বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দাকোপ, খুলনা। আপনারা আছেন বিরোধীহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা দেখবেন: মারাত্মক বায়ু দূষণের কবলে রাজশাহী ও খুলনা অঞ্চল, অপরিকল্পিত উন্নয়ন, গাছ কাটা, ফিটনেসবিহীন যান চলাচলকে দায়ী। ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় মহিলা মাদ্রাসায় বিদ্যুৎ স্পর্শে 6 শিক্ষার্থী সহ 7 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 6 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল বিকালে মাদ্রাসার ছাদ থেকে শিক্ষার্থীদের কিছু কাপড় বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। প্রতিষ্ঠানটির এক কর্মচারী জানালা দিয়ে স্টিলের লম্বা পাইপ দিয়ে কাপড়গুলো টেনে নেয়ার চেষ্টা করলে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হন। এ সময় আগুন ধরে গেলে 6 শিক্ষার্থী দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাবাহিনী এবং 2টি কোরের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। এছাড়াও তিনি আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের ঐতিহ্য এবং দেশ সেবায় তাদের অবদানের কথা উল্লেখ করেন। আগামীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার জন্য সকল সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে 24 পদাতিক ডিভিশনের জিওসি, সেন্টার কমান্ড্যান্ট, আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল ব্রিগেড কমান্ডার এবং ইউনিট অধিনায়কগণ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জামালপুরে নদ নদীর নাব্যতা সংকটে জেগে উঠছে দীর্ঘস্থায়ী চর। অসময়েও দেখা দিচ্ছে নদী ভাঙন। এই সংকট থেকে রক্ষায় নদী খনন সহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তীরবর্তী এলাকার মানুষের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র নদ খননের কাজ চলছে। সংকট কাটাতে খনন করা হবে ছোট নদী, খাল, জলাশয়। জামালপুরের ইসলামপুরে যমুনার চরে 2 বছর ধরে আটকে আছে সার্ভিস বোট সহ একটি ড্রেজার। পানির গভীরতা কমে যাওয়ায় সরানো যাচ্ছে না যান দুটি। নাব্যতা সংকটে যমুনার শাখা নদীতে বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন নৌযান চলাচল। জেগে উঠছে দীর্ঘস্থায়ী চর। আবার অন্যদিকে নদীর গতিপথ বদলে যাওয়ায় যমুনা ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব বহু মানুষ। মাঝখানে আসলে ওখানে ভাঙার পরে মনে করেন আসলাম এই আস্তার ধারে ভাঙলো। আস্তার ধারে ভাঙার পরে মনে করেন আসলাম এখানে আমাদের কুশের পাড়া ভেঙে নিছে। এখন আঙর মরিচের চাষ দিতে আছি, এই মরিচের ফসলও ভেঙে নিতে আছে। আমরা সরকারের কাছে কোনো সাহায্য ফেরতে চাই না, আমরা চাই এই নদীটা শাসন হোক। নদী খনন ও 2 তীরে বনায়নের উদ্যোগের তাগিদ নদীরক্ষা কমিশনের সদস্যদের। পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র খননের কাজ চলছে। এছাড়াও খনন হবে অন্যান্য শাখা নদী ও খাল জলাশয়। নিয়ম হলো 40 বছর পর পর নদী খনন করার কথা। এবং পাশাপাশি এই যে গত সরকারের আমলেও আমরা দেখেছি জামালপুর ব্রহ্মপুত্র নদীর 3000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল নদী খননের নামে, কিন্তু নদী খনন হয় নাই। পুরাতন ব্রহ্মপুত্রটা তো বিআরডব্লিউটি এর মাধ্যমে খনন চলমান রয়েছে। পাশাপাশি অন্যান্য ঝিনাইটা বিআরডব্লিউটি খননের প্রক্রিয়া গ্রহণ করেছে। এর পাশাপাশি অন্যান্য কিছু জলাশয় এবং ছোট নদী, খাল খননের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে।
64 জেলায় বেশ কিছু ছোট নদী, খাল ও জলাশয়ের খনন কাজের জন্য নাম প্রস্তাব করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমেই নাব্যতা ফিরবে, জানায় পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মারাত্মক বায়ু দূষণের কবলে 2 বিভাগীয় শহর রাজশাহী ও খুলনা। নিয়ম না মেনে উন্নয়ন কর্মকাণ্ড, নির্বিচারে গাছ কাটা, জলাশয় ভরাট করা, ফিটনেসবিহীন যান চলাচল, ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা কারণে বাড়ছে দূষণ। বিশেষ করে শুষ্ক মৌসুমে বাতাসের মান কমছে আশঙ্কাজনক হারে। একসময় নির্মল বায়ু শহর হিসেবে পরিচিত পদ্মাপাড়ের রাজশাহী নগরী এখন বায়ু দূষণের কবলে। বরেন্দ্র উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার এক সাম্প্রতিক গবেষণা বলছে, শহরের রেলগেট ও বন্ধগেট এলাকায় বায়ুতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতি ক্ষুদ্র বস্তুকণা PM2.5 এর মান গত বছর 76 থাকলেও এবছর তা বেড়ে হয়েছে 105। অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত নির্মাণ, নির্বিচারে গাছ কাটা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব সহ নানা কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, বলছেন স্থানীয়রা। মিনিটে 2-4-5টা গাড়ি আমার সামনে দিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে এই 10-15 মিনিট পর দেখা যাচ্ছে ধুলার প্রলেপ পড়ছে। আমরা গত কয়েক বছর থেকে বলে আসছি, রাজশাহীতে বড় বড় গাছ ছিল, ওগুলো কেটে ফেলা হয়েছে, অবৈধভাবে জলাশয়গুলো ভরাট করা হয়েছে, এবং রাজশাহীতে যে কনস্ট্রাকশন কাজ করা হয় এগুলোতে কোনো নিয়ম মানা হয় না। দক্ষিণের নগরী খুলনাতেও কমেছে বায়ুর মান। ইটভাটা, ফিটনেসবিহীন যানবাহন, অপরিকল্পিত শিল্পায়ন, ভাঙাচোরা সড়ক সহ নানা কারণে দূষিত হচ্ছে বায়ু। ভাঙা সড়ক মেরামত না করা এবং যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় বাতাসে বাড়ছে ধূলিকণা। বিশেষ করে ধোঁয়া নির্গত করছে যে সকল প্রতিষ্ঠান, তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। এক্ষেত্রে আমি মনে করি জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ এদেরকে গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, শুষ্ক মৌসুমে বায়ুর মান কিছুটা কমে। দূষণে জড়িতদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 অনুসারে এইগুলো হচ্ছে যথাযথ যাতে ম্যানেজমেন্ট হয়, যাতে বায়ু দূষণের মাত্রা কমানো যায়, তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। এটা আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করে যাচ্ছি। পরিবেশ অধিদপ্তর জানায়, 0 থেকে 50 পর্যন্ত সূচককে ভালো বায়ুর মান হিসেবে ধরা হলেও অক্টোবরে খুলনায় গড় সূচক 113। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙ্গামাটির রাজবন বিহারে 2 দিন ব্যাপী কঠিন চিবরদান উৎসব শুরু হয়েছে, যেখানে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চিবরদান করা হবে। বৃহস্পতিবার দুপুর 2টায় অনুষ্ঠান শুরু হয়। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় 24 ঘন্টার মধ্যে তৈরি করা বস্ত্র জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষুদের মাঝে দান করা হবে। অনুষ্ঠানে যোগ দিতে পার্বত্য চট্টগ্রামে নানা প্রান্ত ছাড়াও দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী জড়ো হয়েছেন রাঙ্গামাটিতে। শান্তিপূর্ণভাবে এই ধর্ম অনুষ্ঠান সম্পন্ন করতে রাঙ্গামাটি শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। 1972 সালে রাঙ্গামাটির লংগদুতে পরিনির্বাপিত বনভান্তে সর্বপ্রথম এই রীতিতে কঠিন চিবরদান প্রচলন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে এই রীতিতে চিবরদান করছেন পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধদের বিশ্বাস, কঠিন চিবরদানের কারণে সুখ শান্তি অর্জনের পাশাপাশি পরবর্তী জন্মে সুখ লাভ করা যায়। রাঙ্গামাটি থেকে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, 2 দিন ব্যাপী কঠিন চিবরদান উৎসব শুরু হয়ে গেছে, এর মধ্যে কি কি আনুষ্ঠানিকতা সেখানে থাকছে আর সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়ছে? লোপা, আসলে একটা বিষয় বলে রাখি যে গত বছর রাঙ্গামাটিতে এবং পুরো পার্বত্য চট্টগ্রামে কঠিন চিবরদান অনুষ্ঠান হয়নি। এই বছর কিন্তু সেটা জাঁকজমকভাবে পালিত হচ্ছে এবং আজকে অর্থাৎ রাঙ্গামাটি রাজবন বিহারে 2 দিন ব্যাপী যে কঠিন চিবরদান সেটি শুরু হয়ে গেছে। অর্থাৎ আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজবন বিহারের যে বেইনগড়, সেখানে আমরা আছি বর্তমানে। এখানে যে যারা বেইন বুনবেন, অর্থাৎ রাজবন বিহারের বেইনগড়ে যারা বেইন বুনবেন, তারা ইতিমধ্যে তারা পঞ্চশীল গ্রহণ করেছেন এবং তারা বর্তমানে যেখানে আছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে তুলা, যে পাহাড়ের যে তুলা থেকে তৈরি করে সেই সুতা
বিহারের যে ডিক্কু প্রসঙ্গ আছে এবং পাশাপাশি অন্যান্য এলাকা থেকে যে ডিক্কু আসবে তাদেরকে মূলত দান করা হবে। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে আসলে হাজার হাজার মানুষের যে আমরা উপস্থিতি আমরা সেটা লক্ষ্য করছি। এটি আজকে সারা রাত এটি চলবে এবং সেটি অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যে বুনন কার্যক্রম, যে আদিবাসী নারীদের যে বুনন কার্যক্রম, সেটার মাধ্যমে কিন্তু এই যে কঠিন শিবিরটা তৈরি করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজবন বিহারের বেঙ্গল অর্থাৎ লোকারণ্য হয়ে গেছে। এর পাশাপাশি আমরা যদি বলি যে রাতেও কিন্তু আসলে হাজার হাজার মানুষের সমাগম হবে সেটা বলাই যায়। আমরা দেখতে পাচ্ছি যে রাঙ্গামাটি কাপ্তাই রোডের মধ্য দিয়ে যে বিভিন্ন উপজেলাগুলোতে রয়েছে, সে সমস্ত উপজেলাগুলোতে বিভিন্ন যে ছোট বড় বোট ট্রলার দিয়ে তারা রাঙ্গামাটিতে জড়ো হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি আসলে এখানে মেলাও বসছে, অর্থাৎ সবচেয়ে বলে রাঙ্গামাটি রাজবন বিহারের একটা উৎসবের আমেজ সেটা আমরা লক্ষ্য করছি। তো এই কিছুক্ষণ আগে আমরা যেটা জেনেছি যে রাজবন যে বিহারের যে প্রধান পৃষ্ঠপোষক যে দেবাশিস রায়, তিনি এই যে বেন বুনন অর্থাৎ বেন বুনন কার্যক্রম তার উদ্বোধন করার কথা, তিনি এখনো আসেনি। আমরা যেটা জানতে পারি বুনন কার্যক্রম তার উদ্বোধন করার কথা, তিনি এখনো আসেনি। আমরা যেটা জানতে পারছি যে আনুষ্ঠানিকতা রাজবন বিহারের যে ভিক্ষু সংঘ তাদের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। আমরা হয়তো আরো আধা ঘন্টার মধ্যে হয়তো যে পুরোপুরি যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে বলা যায়, কারণ ইতিমধ্যে কিন্তু যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি আমরা নিরাপত্তার কথা যদি বলি যে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে আসলে রাঙ্গামাটি পুরো পৌর শহরটা আসলে নিরাপত্তার চাদরে কিন্তু দেখে ফেলা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও রাঙ্গামাটি যে কোতোয়ালি থানার ওসি তার সাথে কথা বলে যেটা জানলাম যে আসলে রাঙ্গামাটির যে কঠিন শিবদান 49তম কঠিন শিবদানকে ঘিরে যেন সুন্দর সুষ্ঠুভাবে 2 দিন ব্যাপীতে শেষ হয়, সেই জন্য তাদের যে সম্পূর্ণ যে নিরাপত্তা প্রস্তুতি সেটা তারা রেখেছেন। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটি রাজবন বিহারের যে কঠিন শিবদানের সর্বশেষ তথ্য। জি হিমেল চাকমা, আপনাকে অনেক ধন্যবাদ। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।